বিজয়নগরের রাজা প্রতাপ সিং নিজের ঘোড়াতে করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাজা একটা পুল দেখতে পায়। রাজা পুলের উপর দিয়ে যেতে থাকে। পুলের নিচে যে নদী যাচ্ছিল ওটাতে কিছু চমকানো জিনিস দেখা যাচ্ছিল। একটু থাম তো বাদল, তুই কিছু দেখতে পেলি? ওই ওই নদীতে আসলে নদীর জলে এমন কি আছে যেটা এত চকচক করছে? গিয়ে একবার দেখা উচিত। ঘোড়ার কিছু বিপদের আশঙ্কা হয়, তাই জন্য ঘোড়া রাজাকে নদীতে না যাওয়ার ইঙ্গিত করে। কিন্তু রাজার মন তো শুধু নদীতে চমকাতে থাকা জিনিসের উপর ছিল, তাই রাজা নদীর ধারে পৌঁছে যায়। এইটা এইটা তো সোনা, সেটাও এতগুলো। বাদল, দেখ তো, পুরো নদীটা সোনা দিয়ে ভরা আছে। এই সোনা বার করে আমি প্রাসাদে নিয়ে যাব। রাজা যেই নদীর জলে সোনা ওঠানোর জন্য হাত ঢোকায়, পেছন থেকে একটা বিকট আওয়াজ বেরোয়। এই এই আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজটা তো আমাদের পিছন থেকেই আসছে। রাজা তখনই পিছনে ঘুরে দেখে, আর পেছনে একটা ভয়ানক ডাইনি দাঁড়িয়ে থাকে। থেমে যা, যদি তুই এই সোনাটাকে হাত দিয়েছিস তাহলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাবি। রাজা সেই ডাইনিটাকে দেখে একটুও ভয় পায় না, আর বুক ফুলিয়ে দাঁড়িয়ে যায় আর ডাইনিকে জিজ্ঞেস করে, এই ডাইনি, তুই আমাদের এই সোনা নেওয়ার জন্য কেন বারণ করছিস? আর তুই কে? যদি তুই আমাদের এই রূপ দিয়ে ভয় পাওয়াতে এসছিস তো সেটা বৃথা হবে। আমি রাজা প্রতাপ সিং, কাউকে ভয় পাই না। বল তুই কি চাস? আচ্ছা, আমি যা চাই সেটা তুই আমাকে দিবি? আমি রাজা, আমি কাউকে ফিরিয়ে দিই না। বল তুই কি চাস, কি ইচ্ছে তোর? তো শোন রাজা, আমি কি চাই, আমি তোর সাথে বিয়ে করতে চাই। রাজা এটা শুনে আশ্চর্য হয়ে যায়। তুমি তো একটা ডাইনি, আমি তোমাকে বিয়ে কেন করব? এই কিছুক্ষণ আগে তো তুই বড় বড় কথা বলছিলি যে আমি কাউকে ফিরিয়ে দিই না। যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে আমি তোর এই ঘোড়া আর সৈন্যদের খেয়ে ফেলবো। তুমি আমাকে খেয়ে নাও, কিন্তু আমার এই ঘোড়া আর আমার এই ভালো প্রজাকে কিচ্ছু করো না। এই ঘোড়াকে আমি নিজের বাচ্চার মতন ভালোবাসি, আর আমার প্রজা হচ্ছে আমার পরিবার। তোকে আমি মারতে পারবো না। তাহলে তো রাজা, তোর কাছে একটাই রাস্তা, আমাকে বিয়ে কর। ঠিক আছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, যা তুমি চাইবে সেটাই পাবে। তো আমি তৈরি আছি তোমাকে বিয়ে করার জন্যে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ রাজা, বলো কি শর্ত তোমার? আমি সব শর্ত মানার জন্য তৈরি আছি। যখন আমি তোমাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যাব, তখন তুমি এই ডাইনি রূপে থাকবে না। তোমার এই রূপটা দেখে আমার প্রজা ভয় পেয়ে যাবে। আমি নিজের প্রজাকে দুঃখিত করতে পারবো না। তখনই ডাইনি নিজের রূপ একটা সুন্দরী মেয়েতে পরিণত করে নেয়। রাজা আর ডাইনি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। আমি নিজের কথাটা রেখেছি, তুমিও কিন্তু নিজের কথা রেখো। আর হ্যাঁ, আমি তোমাকে নীলম নামে ডাকবো। ঠিক আছে রাজা। রাজা ডাইনিকে নিজের ঘোড়ায় করে নিজের প্রাসাদে চলে যায়। বিজয়নগরে পৌঁছে সবাই রাজার নাম করতে থাকে। মহারাজের জয়, মহারাজের জয়। আরে দাদারা, আমি যা নিজের চোখে দেখছি তোমরাও কি তাই দেখতে পারছো? আরে ভাইয়েরা, মনে হয় আমাদের রাজা বিয়ে করেই ফেলেছে। এটা তুমি কি করে বলতে পারো যে রাজা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, আরে দেখো না, দুজনের গলায় মালা তো পরানোই আছে না। রাজার বিয়ের কথা সারা রাজ্যে ছড়িয়ে যায়। রাজ্যের লোকেরা অনেক খুশি হয়। রানীর আশাতে বড় করে উৎসব মানানো হয়। এখন তুমি এই প্রাসাদে থাকতে পারো। আশা করব তোমার এই প্রাসাদে কোনো জিনিসেরই অভাব হবে না। রাত হয়ে যায়, দুজনে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। যখন রাজা গভীর ঘুমে থাকে তখন নীলম চুপচাপ উঠে প্রাসাদের বাইরে যায় আর নিজের ডাইনি রূপে এসে রাজ্যে ঢুকে পড়ে। পুরো রাজ্য শুয়ে থাকে। ডাইনি ওখানে অনেকগুলো ছাগল দেখে। ডাইনি নিজের আকার বাড়িয়ে নেয় আর নিজের বড় মুখ খুলে সব ছাগলগুলোকে এক এক করে খেয়ে ফেলে, আর চুপচাপ প্রাসাদে গিয়ে রাজার কাছে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে রাজ্যের একটা লোক কাঁদতে কাঁদতে মহলে আসে। মহারাজ, মহারাজ, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন আছো?
মহারাজ, আমার সব ছাগলগুলো যেটা রাতে ঠিক জায়গাতেই ছিল, আমি সকালে উঠে দেখলাম তো সেটা সেখানে ছিল না। আমি সব জায়গায় খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। মহারাজ, আমি তো বরবাদ হয়ে গেলাম। তুমি চিন্তা করো না, এই নাও, এইটা রাখো আর নিজের জন্য নতুন ছাগল কিনো। সেই লোকটা থলি নিয়ে অনেক খুশি হয়ে যায় আর খুশি খুশি ওইখান থেকে চলে যায়। আর নিলাম চুপচাপ ওই সব দেখে আর হাসতে থাকে আর সেখান থেকে চলে যায়। আবার নিলাম নিজের ডাইনি রূপ নিয়ে রাজ্যের ভেতরে চলে যায়। এই রাজাকে বিয়ে করে আমার একটা লাভ তো নিশ্চয়ই হয়েছে। আমার পেট ভরার জন্য অনেক কিছু পাওয়া গেছে। আজ আমি ওই গরুগুলো খাবো, দেখতে খুব সুস্বাদু। ডাইনি আবার নিজের আকার বাড়িয়ে নেয় আর বেঁধে থাকা গরুগুলোকে এক এক করে গিলে ফেলে আর চুপচাপ রূপ বদলে প্রাসাদে চলে যায়। যখন সকাল হয় তখন রাজা কারো চেঁচানোর আওয়াজ শুনতে পায়। এ কে কাঁদছে? মহারানী নিলাম। ওই ওই মহারাজ কেউ রাজ্য থেকে এসেছে আর অনেক দুঃখিত লাগছে। কি? আমার আবার থাকতে কেউ দুঃখিত কি করে হতে পারে? আমায় গিয়ে একবার দেখতে হবে। রাজা গিয়ে দেখে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাকে বলো। মহারাজ, আমি তো লুটে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। এখন তুমি কান্না থামাও আর আমাকে ভালো করে বলো হয়েছেটা কি। মহারাজ, আমার গরুটা হারিয়ে গেছে। আমি সব জায়গায় দেখলাম কিন্তু কোথাও পেলাম না। এখন আমার সংসার কিভাবে চলবে? গরুর দুধ তো বিক্রি করে আমি নিজের ঘরটা চালাতাম। এইটা তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। কারুর ছাগল হারিয়ে গেছে তো কারুর গরু। দেখতে দেখতে সারা রাজ্যে জানোয়ার গায়েব হয়ে যায়। রাজা অনেক দুঃখিত হয়। রাজা নিজের মন্ত্রী জয়পালকে ডাকে। মহারাজের জয়। মহারাজ, আপনি আমায় ডেকেছেন? বলুন না, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। তুমি ঠিকই বললে জয়পাল। এই যে রাজ্যে যা কিছু ঘটছে তার জন্যেই আমি অনেক চিন্তিত আছি। তুমি একবার গিয়ে খোঁজ নাও তো, এই লোকেদের জানোয়ারগুলো কোথায় গেল, কেই বা করেছে এই সবগুলো। আমি ওকে কঠিন শাস্তি দেব। যথা আজ্ঞা মহারাজ। জয়পাল রাজ্যে গিয়ে তদন্ত করে কিন্তু ও কিছু জানতে পারে না জানোয়ারদের ব্যাপারে। ওইদিকে নিলাম মধ্যরাতে ডাইনি রূপে আসে। এখন আমি কি করি? কিভাবে যাব বাইরে? রাজা ওই মন্ত্রীটাকে পাহারা দিতে বসিয়ে রেখেছে। এখনো আমার কাছে একটা রাস্তা আছে, কেননা আমি প্রাসাদের সৈন্যদের শিকার করি। এইটা একদম ঠিক। রাত হওয়ার পর সব সৈন্য প্রাসাদে পাহারা দিচ্ছিল। তখনই নিলাম ডাইনি রূপে ওইখানে এসে যায়। রাজা ঘুম থেকে উঠবে, তার আগে আমি সৈন্যদের পুরো গিলে ফেলি। এইটা কেমন আওয়াজ? কে আছে? আরে আরে, ডাইনি! হ্যাঁ, আমি ডাইনি, আর এখন আমি তোকে খেয়ে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমায়, আমায় যেতে দাও, যেতে দাও। যেতে দি? এত কষ্ট করে একটা শিকার হাতে পেয়েছি আর তুই বলছিস নাকি যেটা যেতে দি? এখন আমি তোকে খেয়ে নিজের পেট ভরবো। সৈন্যরা নিজের প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না, আর ডাইনি নিজের আকার বড় করে সৈন্যদের গিলে ফেলে। ডাইনি রোজ মধ্যরাতে উঠতো আর একটা সৈন্যকে গিলে ফেলতো। দেখতে দেখতে প্রাসাদের সব সৈন্য গায়েব হয়ে গেল। যখন রাজার এই ইঙ্গিত পেল যে সব সৈন্য গায়েব হয়ে যাচ্ছে, তখন ও চিন্তিত হলো। মন্ত্রী জয়পাল, আমি অনেকই দুঃখিত, কারণ আমি নিজের প্রজার ভালো করে খেয়াল রাখতে পারছি না। এই সব কি বা হয়ে যাচ্ছে? প্রথমে রাজ্যের সব পশু, তারপরে প্রাসাদের সব সৈন্যরা সবাই গায়েব হয়ে যাচ্ছে। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমাদের কিছু একটা করতে হবে। আমরা এইভাবে হাতের উপরে হাত রেখে বসে থাকতে পারবো না।
জয়পাল, তুমি ঠিকই বলছো। এখন আমি এসবের খোঁজ নেব, সেটাও লুকিয়ে। আমিও দেখি এইসব কেই বা করছে। যখন মধ্যরাত হয় তখন রাজা উঠে পড়ে আর দেখে যে নীলম ঘুমিয়ে আছে। তাই নিজের জায়গাতে বালিশ রেখে ওটাতে কাপড় দিয়ে দেয়, যাতে মনে হয় যে রাজা এখনো শুয়ে আছে। তারপর রাজা প্রাসাদে লুকিয়ে চারিদিকে নজর রাখে। তখনই ও দেখে যে নীলম ডাইনি রূপ নিয়ে প্রাসাদে ঘুরছে, আর সে নিজে ডাইনি রূপ ধারণ করে সৈন্যদের উপর আক্রমণ করতে যাচ্ছে। তখনই রাজা জোরে চিৎকার করে আর হাতে ধার তলোয়ার নিয়ে নেয়। মহারাজ, মহারাজ, আপনি? ওই আমি। চুপ করো নীলম, এখন জানলাম এইসব তুমি করছিলে। তুমি আমার সৈন্যদেরকে মেরেছো। এখন আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না। এই তলোয়ার দিয়ে তোমার মাথা কেটে ফেলবো। না না মহারাজ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। যদি তুমি অন্য কোনো ভুল করে থাকতে তো হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি নিরীহ জানোয়ার আর আমার সৈন্যদেরকে মেরেছো। তারপর তুমি নিজের কথার অমান্য করেছো। তুমি বলেছিলে তুমি কোনোদিনও ডাইনির রূপে আর আসবে না, আর কারুর কোনো ক্ষতি করবে না। এখন তুমি তৈরি হয়ে যাও মরে যাওয়ার জন্যে। যেই রাজা ডাইনিকে মারার জন্য তলোয়ার ওঠায় তখনই ডাইনি একটা সুন্দরী পরী রূপে পরিণত হয়। রাজা পরীকে দেখে থেমে যায়। রাজা, শান্ত হয়ে যাও, আমি কোনো ডাইনি নই, আমি একটা পরী ছিলাম। আমি তো মেঘের সাথে নিচে রাস্তায় যাচ্ছিলাম, তখনই আমি তোমাকে ঘোড়ার সাথে যেতে দেখলাম। আর মাথায় এলো যে আমি কেননা তোমার পরীক্ষা নিই, তাই আমি ডাইনি রূপে ধারণ করে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি পরীক্ষায় সফল হয়েছো। যাদের সবাইকে আমি গেলেছিলাম, সৈন্য জানোয়ার সবাই সুরক্ষিত আছে। আর রাজা, যে তুমি নদীতে সোনা দেখেছিল সব তোমার, তুমি যতটা চাও সোনা নিতে পারো। এতটা বলে নীলম পরী ওখান থেকে চলে যায়।